পড়ছিলাম নবরূপা, কলমে অনামিকা তাহসিন রোজা, পর্ব সংখ্যা 29। ইরফান কলেজে গিয়েও আজ অন্যমনস্ক থেকেছে। সে সকাল থেকে হিসেব মেলানোর চেষ্টা করছে যে কেন নিহারিকা এমন অদ্ভুত আচরণ করছে। নিজের মধ্যে দোষ খুঁজে বের করার চেষ্টা করলো সে, তবুও পারল না। সে তো কোনো বাজে আচরণ করেনি নিহারিকার সাথে, তবে হলোটা কি? সত্যি বলতে মানতে কষ্ট হলেও ইরফানের মন কয়েক ঘন্টার মধ্যে নিজের জায়গা বদলেছে। রাগের বদলে চিন্তা ভর করেছে তার মনে। ভাবনা জেগেছে নিহারিকাকে নিয়ে। আজ পর্যন্ত কখনো সে এমন করেনি। হুট করে যখন তার বউ অভিমান করেছে, তাহলে নিশ্চয়ই কোনো কারণ আছে। এই ভেবেই নিজের দিকগুলোকে আড়ালে রেখে তার কথা ভেবেছে ইরফান। আজ সকালে সে খেতেও পারেনি, এখন পর্যন্ত খিদেও পাচ্ছে না। কি একটা অস্বস্তিকর অবস্থা। টিচার্স রুমে বসে বসে কপালে আঙুল ঘষছে ইরফান। দুহাত ডেস্কে ভর দেওয়া এবং মাথা হেলানো। গভীর চিন্তায় মগ্ন সে। একটু পরে কলেজের ব্রেক টাইম শেষ হবে। যদিও আজ কোনো ক্লাসে ঠিকমতো পারফর্ম করতে পারছে না সে, মনটা ঠিক নেই। হুট করে একটা চিন্তা মাথায় আসলো ইরফানের। নিজেদের মধ্যে ঘটে যাওয়া ঘটনাগুলো মনে করলো এবং নিহারিকার সাথে তার স্বামী স্ত্রী রূপে যত্নে গড়ে তোলা মুহূর্তগুলো মনে করলো। কিছু একটা খামতি রয়েছে সে নিজেও জানে, কিন্তু নিহারিকা তো নিজেই এই বিষয় নিয়ে কথা বলেছে। এসব নিয়েও তো এমন করার প্রশ্ন ওঠে না। ইরফান বিরক্তিতে চেয়ারে গা এলিয়ে দিল। প্রচণ্ড অস্থিরতা জেঁকে বসেছে মাথায়, শরীরও কাঁপছে। তখনই টিচার্স রুমে ইংরেজি ডিপার্টমেন্টের আরেক শিক্ষক রাশেদ প্রবেশ করলো। তাড়াহুড়োর সাথে তার দুহাতে থাকা গরম গরম চায়ের কাপ ইরফানের ডেস্কে রেখে নিজে ওর চেয়ার টেনে বসতে বসতে বলল, নে দোস্ত, গরম গরম দুধ চা খা, চাঙ্গা হয়ে যাবি একদম। ইরফান ক্লান্ত চোখে তাকালো। খাবো না। আবে, খালা বানিয়েছে, ক্যান্টিন থেকে নিয়ে এলাম, তোর পছন্দের তো। বিরক্ত করিস না তো, ভালো লাগছে না। রাশেদ ইরফানের কলেজ লাইফের ফ্রেন্ড। সেই সময়ে জিগরি দোস্ত থাকলেও সময়ের সাথে সাথে আলাদা হয়ে গিয়েছিল তারা। কিন্তু ভাগ্যের খেলা এবং সময়ের পরিক্রমায় তারা দুজনে একই কলেজের শিক্ষক হিসেবে যোগদান করার সুযোগ পায়। তারপর থেকে আবারও নতুন করে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে তাদের মাঝে। বেশ ঘনিষ্ঠ বন্ধুত্ব হওয়ায় একে অপরের বিষয়ে প্রায় সব কিছুই জানে। যেমন এই মুহূর্তে ইরফানের এত হতাশার কারণটা জানে রাশেদ। চায়ের কাপে চুমুক দিয়ে বেশ স্বাভাবিক কণ্ঠে রাশেদ বলল, এত স্ট্রেস নিস কেন দোস্ত, অল উইল বি ওকে, তুই চিলে থাক, জাস্ট চিল। ইরফান রাশেদের দিকে তাকিয়ে বিরক্তিকর ভঙ্গিতে বলল, কিসের চিল ভাই, তুই বুঝতে পারছিস না কেন? ও আগে এমন করেনি, কখনোই না। আরে আমি তো ওকে চিনি, একটু হলেও তোর সাইকোলজি জানা আছে আমার, তাই না? ও অনেক ম্যাচিওর্ড এবং বুঝদার একটা মেয়ে, অকারণে তো এমন করবে না। তার উপর আবার আমিও এসব খুব একটা বুঝতে পারি না। রাশেদ সিরিয়াস হয়ে শুনছিল, কিন্তু শেষ কথাটা শুনেই ফিক করে হেসে ফেলল। বলল, এই জন্য বলেছিলাম কলেজ লাইফে একটু প্রেম ট্রেম কর, তাহলে জীবনে মেয়েদের সাইকোলজিটা আরও বুঝতে পারতি। কথা তো শোনোনি, ডিরেক্ট আলহামদুলিল্লাহ কবুলে গেছো। ইরফান তীক্ষ্ণ নজর দিয়ে দাঁত চেপে বলল, শাট আপ। একটু থেমে আবারও গর্ব করে বলল, সব মেয়েদের সাইকোলজি জানতে হবে না আমার, আমার বউয়ের সাইকোলজি জানতে পারলেই হবে। তোর মতো খেলোয়াড় না আমি। কাতর চোখে তাকালো রাশেদ। হ্যাঁ, সে একটু মেয়েবাজ ছিল, তাই বলে ইরফান তাকে এভাবে পার্সোনাল অ্যাটাক করে দেবে? সহ্য করতে পারল না বেচারা। চায়ের কাপটা রেখে ডুব দিল গভীর চিন্তায়। তার 13 নম্বর গার্লফ্রেন্ড সারাকে কল করে এই দুঃখের কথা জানানোর সিদ্ধান্ত নিতেই তার মনে পড়ে গেল সেও এখন বিবাহিত। দুঃখের কথা সব বউকেই বলতে হবে, কিন্তু এই দুঃখের কথা বউকে বললে তো তার বংশের বাতি নিভে যাওয়ার তীব্র সম্ভাবনা রয়েছে। ভবিষ্যৎ সাদা কালো দেখে হতাশ হয়ে আবারও চায়ের কাপ তুলে নিল রাশেদ। জিজ্ঞেস করলো, তুই শিওর ভাবিকে কিছু বলিসনি? এমন কিছুই করিসনি যেন ভাবি কষ্ট পায়? ইরফান দুদিকে মাথা নাড়ল। না ভাই, সব ঠিকই ছিল। 2 সেকেন্ড ভেবে রাশেদ চট করে বলল, আই লাভ ইউ বলে দিতি, সিম্পল। আমার ঘরেরটা তো আই লাভ ইউ শুনলেই গলে গিয়ে পারলে জানটুকু দিয়ে দেয়। বলেই বুকে হাত রেখে মনে মনে শুকরিয়া আদায় করলো রাশেদ। বউ তার আসলেই বেশ ভালো আর মিষ্টি। ইরফান কথাটা শুনে একটু থমকালো, এরপর বলল, সব বলি না আমি ওকে। রাশেদ সোজা হয়ে বসল, গুরুতর দৃষ্টিতে তাকিয়ে রইল। মানে মানে কখনো বলিনি। কোন দুঃখে, আই মিন কেন? ইরফান চুপ রইল। সামনে খোলা ল্যাপটপটার দিকে তাকিয়ে টেবিলে নখ দিয়ে শব্দ করল 3 বার। কেন বলে না সে? নিজেও এর উত্তর জানে না।
সেই রাতে ইরফান ঘুরিয়ে পেঁচিয়ে বলেছিল এইসব ভালোবাসা নেই তার, কিন্তু এখনো কি একই কারণে সে বলেনি? রাশেদ ধাক্কা দিয়ে হুঁশ ফেরালো ইরফানের। কিরে শালা, কখনো বলিসনি কেন? পেটে কি সাইলেন্সার লাগানো তোর? ইরফান কিছুক্ষণ আবারও চুপ রইল। তার হাঁটু কাঁপতে থাকলো এবার। যথাসম্ভব শক্ত থেকে সে অন্যদিকে তাকিয়ে অপরাধের মতো কণ্ঠ করে বলল, জীবনে শুধু একজনকেই কয়েকবার বলেছিলাম, ইনায়ার মাকে। রাশেদের উজ্জ্বল হাসি মাখা মুখটা স্তব্ধ হলো। ইরফান শুকনো ঢোক গিলে আবারও বলল, তাহিয়ার পরে আর কখনো কাউকে বলতে পারবো না, এটাই ভেবেছি। তুই তো জানিস তাহিয়ার সাথেও আমার তেমন ঘনিষ্ঠতা খুব একটা ছিল না। ভালোবাসতাম না তেমন না, কিন্তু সেরকমভাবে তো পাগলও ছিলাম না ওর জন্য। যতটুকু ছিল স্ত্রী হিসেবে, আমার সন্তানের মা হিসেবেই ছিল। তবুও আমি চাইনি ওর জায়গাটা অন্য কাউকে দিতে। যতই হোক, একটা মায়া তো ছিল। আমি নিহারিকাকে বিয়ে করার আগেই তো সিদ্ধান্ত নিয়েছিলাম যে শুধু ইনায়ের জন্য মা আনবো, আমার জন্য স্ত্রী না। রাশেদ অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে রইল। এরপর বাঁকা হেসে চোখ মুখ শক্ত করে সবচেয়ে কঠিন কথাটাই বলে ফেলল, তাই নাকি? শুধু মা এনেছিস? তাহলে ভাবির সাথে রাত কাটিয়েছিস কেন? টাচ করিসনি ভাবিকে? এতটা সন্ন্যাসিত হওয়ার কথা না পুরুষের। ইরফান চোখ গরম করে তাকিয়ে ধমক দিল, শাট আপ রাশেদ, এরকম নোংরা কথা বলতে জিভ আটকালো না তোর? এগুলো কেমন কথা বলছিস তুই? তাও আবার আমার স্ত্রীকে নিয়ে? রাশেদ চায়ের কাপটা ঠাস করে টেবিলে রেখে বলল, ভাবিকে নিয়ে কিছু বলছি না আমি। আমি বোনের মতো রেসপেক্ট করি ওনাকে। আমি তোকে নিয়ে বলছি। তুই আমাকে এটার জবাব দে, স্ত্রী আনিসনি, অথচ ফরজ কাজ তো ঠিকই করেছিস। কেন, তখন মনে ছিল না? এসব কী ধরনের ফাজলামো? ইরফান বিরক্তিতে শব্দ করে বলল, এগুলোর মধ্যে এসব আসছে কেন ভাই? তুই কি বলতে চাইছিস যে আমি আই লাভ ইউ বলিনি বলে নিহাত চলে গেছে? সিরিয়াসলি? চাইল্ডিশ। রাশেদ হেসে আঙুল তুলে বলল, এক্স্যাক্টলি, ঠিক ধরেছিস। সরাসরি এই কারণে না হলো এমনই কিছু। ইরফান ভ্রুকুচকে বোঝার চেষ্টা করল। রাশেদ নিজে থেকেই বলতে থাকলো, ভাই দেখ, আমি তো অনেক মেয়েবাজ, তাই না? আমার তো জীবনে অনেক গার্লফ্রেন্ড ছিল। আমি যে মেয়েদের পটাতে পারি এটা বিশ্বাস করিস তো? মেয়েরা তো এমনি এমনি আমাকে সায় দিত না। এবার আমি বলি, তুই শোন। নিহারিকা ইসলাম তোর স্ত্রী, প্র্যাকটিক্যালি দ্বিতীয় স্ত্রী। তুই তাকে বিয়ে করেছিস তোর মেয়ের জন্য। সেও নিজের অপারগতা ও পারিবারিক সমস্যার কারণে এবং নিজের ইনসিকিউরিটির জন্য তোকে বিয়ে করেছে। তখন তার কোনো ইচ্ছে ছিল না। পরিবারের অবস্থা দেখে সে তখন শুধুই চেয়েছে জাস্ট একটা বিয়ে হোক, একটা সংসার হোক। তাই সে নিজেও চেয়েছে শুধুই মায়ের রোল প্লে করতে। কিন্তু ভাই, সে একজন নারী, একজন মেয়ে, তারও কিছু চাহিদা আছে। পুরুষের যেমন চাহিদা তেমন না, নারীদের চাহিদা ভিন্ন। সবচেয়ে বড় চাহিদা হলো ভালোবাসা ও প্রায়োরিটি। তুই তাকে এনেছিস, সে নিঃস্বার্থভাবে তোর সন্তানকে লালন পালন করবে, এটা তুই কিভাবে আশা করিস? হ্যাঁ ভাই, কেউ কারোর জন্য নিঃস্বার্থ হয়ে করে না, কেউ না। তুই তাকে সম্মান দিবি না, প্রায়োরিটি দিবি না, ভালোবাসা দিবি না, আর আশা করবে সে মাদার তেরেসার মতো তোর ফ্যামিলির সেবা করে যাবে, তাও আবার তোর কাছে স্ত্রীর অধিকার না পেয়ে। কলুর বলদ পেয়েছিস নাকি? ভাবির সাইকোলজি তুই জানিস বলেছিলি, তাহলে নিশ্চয়ই এটাও এতদিনে বুঝেছিস যে তার কি চাই, কিসের লোভ তার। নিশ্চয়ই তোর টাকা পয়সা দেখে না ভাবি। তাহলে কি চাই তার, কি চাচ্ছে সে, এটা কখনো বোঝার চেষ্টা করেছিস? ইরফান অনুভূতিশূন্য দৃষ্টি ফেলে তাকিয়ে রয়েছে। রাশেদ এবার আর থামল না, চেয়ারের পেছনে হেলান দিয়ে বসে এক দৃষ্টিতে তাকিয়ে রইল ইরফানের দিকে। তারপর ধীরে ধীরে প্রতিটা শব্দ গেঁথে দিতে দিতে বলল, শোন, একটা একটা করে বোঝাই তোকে, তুই ঠান্ডা মাথায় শোন। ইরফান কিছু বলল না, শুধু চুপচাপ তাকিয়ে রইল। রাশেদ আঙুল গুনে শুরু করলো, প্রথম কথা, ইনায়া। তুই কি খেয়াল করেছিস ভাবি কেমন করে ইনায়াকে আগলে রাখে? নিজের পেটের সন্তান না, তাও এমন করে মানুষ করছে যেন নিজের শরীরের অংশ। এটা কোনো সাধারণ ব্যাপার না দোস্ত, এটা আসে ভালোবাসা থেকে, খাঁটি ভালোবাসা। তুই তাকে তেমন আহামরি ভালোবাসা দিস না, তবুও ভাবি ইনায়াকে নিজের সন্তানই মনে করে। তোর কি মনে হয় অন্য কোনো মেয়ে হলে এমন থাকতো? হয় তোর সম্পত্তির লোভ করত, নইলে ইনায়াকে অমানবিক নির্যাতন করত। আর এটাই এখানকার অপ্রিয় বাস্তব। একটু থেমে আবারও সে বলল, দ্বিতীয় কথা, তুই নিজে, তুই খেয়াল করেছিস কি না জানি না, কিন্তু আমি করেছি। কলেজে যেদিন তোর শরীর খারাপ ছিল মনে আছে?
সেদিন 3বার ফোন দিয়েছিল ভাবি, তুই ধরিসনি। পরে আমায় কল করে জিজ্ঞেস করেছিল তুই ঠিক আছিস কিনা। এটা কি শুধুই দায়িত্ব? তৃতীয় কথা, কালকের ঘটনা। তুই বলছিস ভাবি অযৌক্তিক আচরণ করছে, কিন্তু কখনো ভেবে দেখেছিস সে কেন এমন করলো? একটা মেয়ে হুট করে নিজের সংসার, নিজে বাচ্চা রেখে চলে যায়। এটা কি সহজ? না দোস্ত, এটা রাগ না, এটা ভাঙা মনের কারসাজি। ইরফানের বুকের ভেতরটা কেমন যেন চেপে ধরলো। রাশেদ এবার একটু ঝুঁকে এলো সামনে। ভেবে দেখ, ভাবি তোকে সব কিছু দিয়েই এসেছে। প্রথমে নিজের জীবন দিয়েছে, সর্বোচ্চটা দিয়ে তোকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছে। তোর সন্তানকে মায়ের আদর দিচ্ছে। আর তুই তুই তাকে কি দিয়েছিস? আশ্রয়, হ্যাঁ। ভরণ পোষণ, হ্যাঁ। নিরাপত্তা, হ্যাঁ। সম্মান, কিছুটা হয়তো। কিন্তু ভালোবাসা, না। আর এটা না দিতে পারলে তোর কিছুই দেওয়ার দরকার নেই। তার কাছে এমনিতেও তুই ব্যতীত সব মূল্যহীন। ইরফান চোখ সরিয়ে নিল। নীরবতা নেমে এলো। তার চোখে মুখে কোনো পরিবর্তন না এলেও কাঁপতে থাকা হাতটা মুঠো হয়ে গেল। ইরফানকে চুপ থাকতে দেখে রাশেদ এবারে বাঁকা হেসে টিচ করে বলল, এত কিছুর পরেও যদি না বুঝিস তাহলে ভেবেই নে যে তুই ভাবি তোর সম্পত্তির লোভেই এসব করছে। টাকার উপর লোভ আছে। চট করে কিছু টাকা পাঠিয়ে দেখবি বিকেলের মধ্যে ফিরে আসতেও পারে। তৎক্ষণাৎ বাজ পড়ার মতো রাশেদের গালে চড় পড়ল ইরফানের শক্ত হাতের। কিছু বুঝে ওঠার আগেই সেকেন্ডের মধ্যে ইরফান রাশেদের বুকে ধাক্কা দিয়ে বলল, জাস্ট শাট আপ রাশেদ, এনাফ। হাউ ডিয়ার ইউ? কাকে নিয়ে কি বলছিস তুই? মাথা ঠিক আছে? শি ইজ মাই ওয়াইফ। আরে আমি ওকে সামান্য উপহার দিতে গেলেও সেটা নিতে হাজারবার ইতস্তত বোধ করেও। টাকা পয়সা চাওয়া তো দূরে থাক, কিছু প্রয়োজন হলেও মুখ ফুটে কখনো বলে না। আজ পর্যন্ত শপিং করতে যায়নি আমার সাথে। খবরদার ওকে নিয়ে এগুলো বাজে কথা বলবি না, ননসেন্স। রাশেদ আগে থেকেই জানতো একটা চড় গালে পড়বে, তাই বলে এত জোরে সে ভাবেনি। পিছু সরে যাওয়া রাশেদ আবারও চেয়ার টেনে কাছে আসলো। গাল ঘষে বলল, এত জোরে কেউ মারে? শালা জল্লাদ, আর একটা বাজে কথা বললে আবার মারবো। ইরফান চিন্তায় পড়ল। চায়ে চুমুক দিয়ে রাশেদের দিকে তাকিয়ে রইল। রাশেদ ভ্রু নাচিয়ে জানতে চাইল কি। ইরফান ইতস্তত বোধ করে বলল, ও কি এসবের কারণে অভিমান করেছে? তুই শিওর? রাশেদ মুখ কুচকে বলল, আমি কি তোর বেডরুমে গিয়ে বসেছিলাম যে বুঝবো? তোকে হিন্ট দিয়েছি, এখন হিসেব কর। ইরফান দীর্ঘশ্বাস ফেলে রাশেদ আবারও বলল, তুই ভাবিকে কখনো উপলব্ধি করাসনি যে সে তোর কাছে স্পেশাল। তুই তাকে কখনো নিজের জায়গাটা দিসনি। সে জানে তোর জীবনে একটা জায়গা এখনো ফাঁকা আছে, যেখানে সে ঢুকতে পারছে না। ইরফান এবার নিচের দিকে তাকিয়ে রইল। রাশেদ থামল না। গভীর নিঃশ্বাস ফেলে বলল, শুধু শুধু একজনের হক নষ্ট করছিস তুই। তাহিয়াকে একেবারে ভুলে যেতে বলছি না, তবে পরিস্থিতি ও সময়ের সাথে জীবনের কিছু কিছু অংশ অতীতের স্মৃতিতেই বাধাই করে রাখা উচিত। বর্তমানের সাথে জড়িয়ে শুধু শুধু ভবিষ্যৎ নষ্ট করা উচিত না। এমনভাবে চলতে থাকলে আস্তে ধীরে কেউই ভাবিকে সম্মান করবে না। একটা সময় সবাই তাকে নিয়ে কটাক্ষ করবে। এমনকি হয়তো একদিন ইনায় ও নিহারিকাকে তখন সৎমা হিসেবেই দেখবে। এমন হলে আমিও বলবো, তুই ভাবিকে প্রয়োজনে ব্যবহার করছিস শুধু। ইরফান চোখ বুঝল। তার চোখের গভীরে ভেসে উঠল চাঁদের মতো জ্বলতে থাকা নিহারিকার মুখ। তার না বলা কথা, তার অদ্ভুত দৃষ্টি, পুরো রুমটা নিস্তব্ধ। ইরফানের বুকের ভেতরটা ধীরে ধীরে ভারী হয়ে উঠল। তার মনে হঠাৎ করে একটার পর একটা দৃশ্য ভেসে উঠতে লাগলো। নিহারিকার হাসি, ইনায়াকে জড়িয়ে ধরা, রাতের চুপচাপ অপেক্ষা করা, তার দিকে তাকিয়ে কিছু বলতে গিয়ে থেমে যাওয়া, আর আজ চলে যাওয়া। ইরফান শুকনো গলায় বলল, ও আমাকে সরাসরি কিছু বলল না কেন? রাশেদ হতাশ হয়ে বলল, বাঙালি মেয়ে, তুই আশা করিস যে সে তোকে এসে বলবে অমুক তমুক কারণে আমি রাগ করেছি, এখন রাগ ভাঙাও? হ্যাঁ, স্বপ্নেও না। নিজে খুঁজে বের করো, নিজের সমাধান করো। কোশমিন কালেও বাঙালি বেডিরা মুখ ফুটে বলবে না। ইরফান এবারে ডেস্কের ওপর রাখা ফোনের স্ক্রিন অন করে বলল, 2টো বেজে গেছে, খেয়ে আসি। কিন্তু রাশেদ সতর্ক হলো। তার চোখ ইরফানের ফোনে আটকাতেই ও জিজ্ঞেস করলো, এটা কার ছবি? ইরফান আবারও স্ক্রিন অন করলো। লক ওয়ালপেপারে তাহিয়ার এই ছবি গত 1 বছর ধরেই রয়েছে। চিনতে পারছিস না? তাহিয়া। রাশেদ আবারও চা মুখে নিয়েছিল। ইরফানের কথা শুনে বিষম খেলো বেচারা। টান মেরে ফোনটা কেড়ে নিয়ে রাশেদ অবাক হয়ে বলল, এখনও রেখেছিস কেন? কেন রাখবো না? ছিলই তো। চেঞ্জ করিসনি কেন? চেঞ্জ করব কেন?
ইরফানের কথা শুনে মনে হবে ছেলেটা কিছুই জানে না, উপলব্ধি করতেও পারে না। রাশেদ চোখ পিটপিট করে বলল, সিভিক সেন্স কই তোর ভাই? তোর কোনো ধারণা আছে এটা যদি ভাবি দেখে তাহলে কতটা কষ্ট পারবে? ইরফান একটু ভাবলেও তৎক্ষণাৎ বলল, কষ্ট পাওয়ার কি আছে? রাশেদ কিছুক্ষণ হা হয়ে তাকিয়ে রইল, এরপর গলা ফাটিয়ে হেসে তালি বাজিয়ে বলল, বাহ সাবাস, তুই যে এত বড় ইডিয়ট এটা তো আমি জানতাম না দোস্ত। বিশ্বাস কর, জানলে তোকে বিয়েই করতে দিতাম না। ইরফান ভ্রু কুচকে তাকালো, বাট কি হয়েছে? রাশেদ এবারে উঠে দাঁড়ালো, দুহাত নেড়ে হাসতে হাসতে বলল, কিছু না, তুমি চালিয়ে যাও। আর এই সংসার যে বেশি দিন টিকবে না এটাও লিখে নিয়ে যাও। আরও জেনে রাখো, হাসরের ময়দানে আল্লাহ তোমার সুষ্ঠু বিচার করবে। গুড লাক। বলেই টিচার্স রুম থেকে বেরিয়ে গেল রাশেদ। সে আসলেই হতাশ, চরমভাবে হতাশ। এতক্ষণ যে দেয়ালের সামনে গিয়ে জ্ঞান দেওয়ার মতো অবস্থা করে এসেছে সে তা মাত্র উপলব্ধি করল। কিছুক্ষণ আহাম্মকের মতো বসে থাকার পর ইরফান ফোনটা হাতে নিল, লক ওয়ালপেপার থেকে সুইপ করে হোম ওয়ালপেপারটা দেখল। চকচক করে ভেসে উঠেছে নিহারিকা ও ইনায়ের একটা ছবি। লুকিয়ে তোলা হয়েছে ছবিটা। একদিন সুযোগ বুঝে ইরফান তাদের ছবি তুলেছে, কেন যেন বারবার দেখেও মন ভরছিল না, তাই হোম ওয়ালপেপারে সেট করে ফেলেছে। ইরফান দীর্ঘশ্বাস ফেলে মনে মনে ভাবল, রাশেদ আস্ত একটা বোকা, শুধু উপরের আবরণ দেখেই জাজ করল, অথচ ভেতরে যে নিহারিকাও একটা জায়গা রয়েছে তা তো দেখলই না। তার আগেই ভয়ানক প্রতিক্রিয়া দেখিয়ে গুড লাক বলে চলে গেল। কি আশ্চর্য! হুট করে ইরফানের মাথায় একটা দৃশ্য ঠক্কর খেল। গতকাল দুপুরে ওয়াশরুম থেকে বের হওয়ার পর ফোনটা বিছানায় পেয়েছে সে, ঠিক জায়গায় ছিল না ফোনটা। ইরফান নিশ্চিত ইনায়ে ফোন নিয়েছিল, কিন্তু ইনায়ে একবার ফোন হাতে পেলে কোনোভাবেই ছাড়ে না, তাহলে নিশ্চয়ই নিহারিকা ছাড়িয়ে দিয়েছে। ইরফানের আঙুলগুলো কাঁপতে লাগলো। সে আস্তে করে চেয়ারে হেলান দিল, মাথা পেছনে ঠেকিয়ে চোখ বন্ধ করল। রাশেদ মাত্র যা দেখল তাকে কোনোভাবে নিহারিকাও দেখেছে। হঠাৎ করেই নিজের উপর ভীষণ রাগ হলো ইরফানের। বুকের ভেতর চাপা কষ্টটা যেন ধীরে ধীরে ছড়িয়ে পড়ল। ইরফান চোখ খুলল, চোখ দুটো আগের মতো নেই। এবার সেখানে স্পষ্ট একটা ভয়, আর তার থেকেও বড় কিছু হারিয়ে ফেলার ভয়।